আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আবার হাজির হয়েছি বাংলাদেশ রক্তের ঋণ বইটি পাঠ নিয়ে। আজকে নবম অধ্যায় পাঠ করব। নবম অধ্যায় হচ্ছে প্রতি বিপ্লব বা পাল্টা অভ্যুত্থান বিষয়ে। আমরা ইতিমধ্যে আটটি অধ্যায় শেষ করেছি। এটা হচ্ছে স্বাধীনতা উত্তর 1971 থেকে 86 সাল পর্যন্ত ইতিহাস বর্ণিত হয়েছে অ্যান্থনি মার্কেনহাসের বিখ্যাত বই বাংলাদেশ লিগ্যাসি অফ ব্লাড। আসলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি বইটিতে। 9, পাল্টা অভ্যুত্থান ও জেল হত্যা। এখানে একটা কোটেশন দিয়ে শুরু করা হয়েছে। কোটেশনটা হচ্ছে মেজর আব্দুর রশিদ এর কোটেশন। ওই বিশৃঙ্খল অবস্থার মাঝে টেলিফোনটা বেজে উঠলো। টেলিফোন উঠিয়ে আমি একজন লোকের কণ্ঠ শুনলাম। লোকটি বলছে, আমি ডিআইজি প্রিজন কথা বলছি। আমি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আলাপ করতে চাই। যাই হোক, প্রেসিডেন্টের সরকারি বাসভবন অর্থাৎ বঙ্গভবনের নির্মাণশৈলী অত্যন্ত চমৎকার হলেও এতে কোনো সামরিক অবরোধ ঠেকানোর ব্যবস্থা রেখে নির্মাণ করা হয়নি। ঔপনিবেশিক কায়দায় নির্মিত এই চমৎকার দালানটির বিরাট বিরাট রাস্তা আর রঙিন রকমারি ফুলের সমারোহ সেকালের বিলাসিতা আর মনমোহিনী পরিবেশের কথাই স্মরণ করিয়ে দেয়। প্রতিদিনের ক্লেশ আর গ্লানি থেকে যেন অনেক দূরে তার অবস্থান। এ যেন এক ভিন্ন জগৎ, কেবলই জাঁকজমক চতুর্দিকে। কোনো তড়িঘড়ির কোনো ব্যাপার নেই, সর্বত্রই যেন শৃঙ্খলার ছাপ। অথচ 1975 সালের 2রা নভেম্বরের ওই ভয়ঙ্কর রাত্রিতে বঙ্গভবনকে একটি মিলিটারি ক্যাম্পের মতো দেখাচ্ছিল। মনে হচ্ছিল কোনো এক আক্রমণকারীকে প্রতিহত করার বিপুল সমরসজ্জা চলছে সেখানে। ট্যাঙ্কের ইঞ্জিন চালু করার গর্জনে শত শত কাক আকাশে উড়ে শহরটিকে গরম করে তুলেছিল। মুহূর্তের মধ্যেই বাকি ট্যাঙ্কগুলো চালু হয়ে যাওয়ায় আর কোনো কিছুর শব্দ কানে আসছিল না। ট্যাঙ্কগুলোর 8টা ছিল বঙ্গভবনে, 8টা ছিল সোহরাওয়ার্দী উদ্যানে এবং 12টি ছিল ক্যান্টনমেন্টের ল্যান্সের লাইনে। ফারুক তখন রশিদের পাশে কামরায় ঘুমোচ্ছে। রশিদ তাকে জাগিয়ে ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক গার্ড বাহিনী পালিয়ে যাবার খবরটি জানিয়ে দুজনে তৎক্ষণাৎ খন্দকার মুস্তাকের সঙ্গে বৈঠকে বসে পড়ে। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ট্যাঙ্কগুলোকে চালু করে আত্মরক্ষামূলক অবস্থানে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়। মেশিন গান আর স্ট্যান গান নিয়ে সৈন্যরা লম্বা বাউন্ডারি দেয়ালের নির্দিষ্ট স্থানে পজিশন নিয়ে প্রস্তুত থাকে। সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে ব্যক্তিগত ট্যাঙ্কের নিয়ন্ত্রণ নিজ হাতে নেয়ার আগে ফারুক একটি মাত্র টেলিফোন করে। টেলিফোনটি করেছিল তার বন্ধু আর্মি অফিসারকে। সে তখন সরকারের টেলিযোগাযোগ ব্যবস্থার দায়িত্বে নিয়োজিত। বহির্বিশ্বের সঙ্গে টেলিযোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ফারুক তাকে অনুরোধ জানিয়েছিল। ওই অফিসার তার কথা রেখেছিল কিনা তা জানা যায়নি, তবে রশিদ আর মুস্তাক তাদের বিপক্ষে কাজ করার জন্য ওই সংকটময় মুহূর্তে প্রচুর অফিসারকে লক্ষ্য করেছিল সেদিন। রশিদ প্রেসিডেন্টের অভিষেক খন্দকার মুস্তাকের সঙ্গে সে বিভিন্ন স্থানে সাহায্যের জন্য টেলিফোন করতে করতে অস্থির হয়ে উঠেছিল। প্রথমে সে টেলিফোন করে সেনাবাহিনীর স্টাফ প্রধান জেনারেল জিয়াকে। জেনারেল জিয়া ঘুম থেকে জেনারেল জিয়াকে ঘুম থেকে জাগিয়ে ঘটনার বর্ণনা করে এবং তার সাহায্য কামনা করে। জিয়া ব্যাপারটিকে ভেবে ভেবে দেখবেন বলে জানান। তারপর সেই ভেবে দেখা আর কখনোই হয়ে ওঠেনি। চিফ অব জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ রশিদকে ফোন করে জিজ্ঞেস জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে স্যার? ব্রিগেডিয়ার বলে, কি হচ্ছে তুমিই বলো। রশিদ সংক্ষেপে বর্ণনার শেষে প্রশ্ন তুলে, আপনি এতে কি মনে করেন? এখানে মনে করার কি আছে? গর্জে ওঠে খালেদ। পূর্বে যা প্রত্যাশা করা হয়েছিল এখন কেবল তাই শুরু হয়েছে। আমি এখনই বেরিয়ে পড়ছি, তুমি সেখানে অপেক্ষা করো, আমি পরে তোমাকে ডেকে নেব। রশিদের তৃতীয় ফোন বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তরে, কিন্তু সেখানেও কোনো ভরসা পেল না। তারপর ডায়াল করে এয়ার ভাইস মার্শাল তোয়াবকে। তোয়াব রশিদের উদ্যোগেই বিমান বাহিনীর প্রধান নিয়োগ করা হয়েছিল। তার বড় প্রত্যাশা ছিল তোয়াবের উপর, অথচ সেখান থেকেও তাকে হতাশ হয়ে ফিরতে হয়। রশিদ উপায়ান্তর না দেখে জেনারেল উসমানীকে তার ক্যান্টনমেন্টের বাসায় ফোন করে ঘটনাটা একটু বর্ণনা করে উসমানীকে বঙ্গভবনে আসার অনুরোধ জানায় রশিদ। কিন্তু তখন তার বাসায় কোনো গাড়ি না থাকায় সঙ্গে সঙ্গে তিনি বঙ্গভবনে আসতে পারলেন না। কিন্তু বৃদ্ধ জেনারেল প্রেসিডেন্টকে সাহায্য করার সম্ভাব্য সকল পন্থায় গড়ে দেখেন, কিন্তু প্রথমেই বাংলাদেশ রাইফেলসকে দুই ব্যাটালিয়ন সৈন্য প্রেসিডেন্টকে পাহারা দেওয়ার জন্য পাঠাতে নির্দেশ দেন। কিন্তু যেভাবেই হোক কোনো বিডিআর বঙ্গভবনে পৌঁছাতে পারেনি। তারপর তিনি টেলিফোন করেন জেনারেল জিয়াকে। সেখানেও আশাব্যঞ্জক সাড়া পেলেন না। অবশেষে বহু খুঁজে চিফ অব জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে তার ব্রিগেড লাইনে
ধরতে পারলেন। ব্রিগেডিয়ার এর সঙ্গে বৃদ্ধ জেনারেলের যে সংক্ষিপ্ত ও কড়া কথা বিনিময় হয়, তাতে তিনি ধরে নিয়েছেন যে ইতিমধ্যেই খালেদ অভিযানের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন উসমানী। উসমানী বলছেন আর কি, উসমানী, খালেদ, এসব কি হচ্ছে? খালেদ বলছেন, ট্যাঙ্ক গুলো ভাব ভঙ্গিমার গ্রহণ করছে কেন? উসমানী, কিসের হুমকির ভাব ভঙ্গিমা? তুমি তোমার পদাতিক বাহিনী সরিয়ে নিয়ে আসো। আমি তোমাকে কথা দিচ্ছি, ট্যাঙ্ক গুলো তোমায় কিছুই করবে না। খালেদ বলছে, ঘাবড়াবেন না, আমি নিজেই সে ব্যবস্থা করে নিচ্ছি। খালেদ মোশাররফ আর শাহবাজ জামিল বঙ্গভবন থেকে মেজরদের সরানোর জন্য চেষ্টা বহু দিন থেকে চেষ্টা করছিল। শেখ মুজিব হত্যার দিন খালেদ মোশাররফ নিজেই শাহবাজ জামিলের সঙ্গে যোগাযোগ করেছিল এবং বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি নিতে বলেছিল। মধ্যরাতে আঘাত হানার জন্য সৈন্য সামন্ত প্রস্তুত অবস্থায় রাখা হয়েছিল, কিন্তু ওই অ্যাকশন আর কখনো নেওয়া হয়নি, কারণ এর আগেই খালিদ মোশাররফকে বঙ্গভবনে ডেকে পাঠানো হয়েছিল এবং তৎপরবর্তী 3 দিন ধরে জামিলের সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারেনি। শাফাত জামিল সেনাবাহিনীতে চেইন অব কমান্ড ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীর প্রধান জেনারেল জিয়ার সঙ্গে এক দফায় আলোচনা করেন, কিন্তু জিয়া এ ব্যাপারে ভালো মন্দ কিছুই বলেননি। তিনি সম্ভবত দুকুলি রক্ষা করে চলেছিলেন। 25শে অক্টোবর জেনারেল জিয়া ব্রিগেডিয়ার শাফাত জামিলকে সেনা সদর দপ্তরে পাঠান। সেই সময় তার সঙ্গে বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল তোয়াব বসেছিল। এই দুজনের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না বলে তিনি তাদের মধ্যে সম্পর্ক উন্নয়ন কিংবা আরো জটিল করার মানুষে তাদেরকে একা রেখে তিনি টয়লেটে যান, 10 মিনিট পরে বেরিয়ে আসেন, কিন্তু এর মধ্যে দুজনের ভেতর কোনো কথাবার্তা হয়নি। 1 নভেম্বর খালেদ মোশাররফ শাফাত জামালকে নিয়ে চূড়ান্ত আঘাত হানার জন্য ঢাকা স্টেডিয়ামের আশেপাশে চাইনিজ রেস্তোরাঁয় মিলিত হন। সেখানে দুজন জুনিয়র অফিসার অভ্যুত্থানের প্রথম পদক্ষেপ হিসেবে জেনারেল জিয়াকে হত্যা করার প্রস্তাব করলে খালেদ মোশাররফ এতে ভেটো দেয়। সে আর কোনো রক্তপাত দেখতে চায়নি। সিদ্ধান্ত হয় যে পরদিন বঙ্গভবনে আঘাত হানতে হবে, মেজরদের তাদের ট্যাঙ্ক সহ সরিয়ে দিয়ে সরকারের ক্ষমতা কবজা করতে হবে। একই সঙ্গে তারা জিয়াকে আটক করে এবং তাদের জোরপূর্বক অবসরে বাধ্য করা হবে। জিয়াকে জোরপূর্বক অবসরে বাধ্য করা হবে। তারপর তার আর কোনো দিক থেকে কোনো রকম বিপদের সম্ভাবনা থাকবে না বলে ষড়যন্ত্রকারীরা মনে করে। পূর্ব পরিকল্পনা মতো ব্রিগেডিয়ার শাফাত জামিলের নির্দেশে বঙ্গভবনে পাহারারত 300 সৈন্য পদাতিক বাহিনীর মধ্যরাতের পর অত্যন্ত গোপনে মেজর ইকবালের নেতৃত্বে বঙ্গভবন ত্যাগ করে ক্যান্টনমেন্টে গিয়ে রিপোর্ট করে। এখান থেকেই পাল্টা পাল্টা অভ্যুত্থানের শুরু। ক্যাপ্টেন হাফিজুল্লাহর নেতৃত্বে একদল সৈন্য পাঠানো হয় জেনারেল জিয়াকে আটক করার জন্য। তারা তার বাড়িতে সকল যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করে জিয়াকে তার হল ঘরে আটকিয়ে রাখে। ক্যাপ্টেনের সঙ্গে একজন সশস্ত্র গার্ড ছিল। অন্যদিকে বেগম জিয়া তার শোবার ঘরে টেলিফোন দিয়ে জেনারেল উসমানী আর মেজর রশিদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছিল। মাত্র 1 ঘন্টা আগে জেনারেল জিয়ার সঙ্গে রশিদের আলাপ হয়েছিল। ইতিমধ্যে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গড়িয়ে যাচ্ছিল। সে দ্বিতীয়বারের মতো জিয়ার নিকট ফোন করে। টেলিফোন ওঠায় বেগম জিয়া কান্নায় ভেঙে পড়ে। তিনি তাকে জানান যে তার স্বামী এখন বন্দী। তিনি তার স্বামীর জীবনের নিরাপত্তার জন্য পাগল প্রায় হয়ে উঠেছিলেন। রশিদ তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করে, ঘাবড়াবেন না, এ পর্যন্ত ওরা তাকে কিছু না করে থাকে তাহলে তাকে আর কিছু করবে না। মানে এখনো যদি তাকে কিছু না করে থাকে তাহলে আর কিছু করবে না, তবু আল্লাহর কাছে প্রার্থনা করুন, কেবল তিনি এখান থেকে আমাদের বাঁচাতে পারেন। আসলেই একমাত্র আল্লাহ ছাড়া তখন তাদের জন্য আর কোনো পথা খোলা ছিল না। কোনো মানুষই মেজরদের কোনো উপকারে আসতে পারেনি। 15ই আগস্টের পর থেকে শেখ মুজিবুর রহমানের মৃতদেহের উপর পা রেখে তারা এতদিন ধরে ক্ষমতা ছলচাতুরি আর মিথ্যা রাজনীতি যে ফানস সৃষ্টি করেছিল, তা ততক্ষণে সব দিক থেকে ভেঙে পড়তে শুরু করেছিল। এরই মাঝে ঘরে ঘরের একটি টেলিফোন বেজে ওঠে। রিং করেছে স্বয়ং খালেদ মোশাররফ। খালেদ, আমরা এখন যুদ্ধে নেমে গেছি, সুতরাং এখন একটা আপোষ সভায় আসতে তোমার আপত্তি কি? রশিদ, কিসের আপোষ সভা? তাহলে চলে আসো এবং আমার সঙ্গে যোগ দাও। তোমার কোনো ভয়ের কোনো কারণ নেই। রশিদ, আমার অবস্থান জেনে নিন। আমি কেবল একবারেই বিশ্বাস করি, আমি ভুল করতে পারি কিন্তু আমার সিদ্ধান্ত পরিবর্তন করি না। বিশেষ করে এইরকম অবস্থায় তো আপোষের কোনো প্রশ্নই ওঠে না। খালেদ,
পাল্টা ব্যবস্থা নিয়ে আমরা এগিয়ে আসছি, শেষ পর্যন্ত তোমাকে আমি দেখে নেব রশিদ। আপনি যদি যুদ্ধ শুরুই করে থাকেন, তাহলে এটা আপনার ভাগ্যের উপর নির্ভর করবে। আমিও আপনাকে শেষ পর্যন্ত দেখে ছাড়বো। অনেকক্ষণ ধরে একে অন্যকে গালাগালির পালা চললো। বাংলাদেশের গৃহযুদ্ধের দ্বার প্রান্তে এসে পৌঁছালেও যুদ্ধটা তখনকার মতো টেলিফোনেই সীমাবদ্ধ রইল। ওই সময়ে বঙ্গভবনে আসন্ন আক্রমণ প্রতিহত করার জন্য পুরোপুরি রণসাজে সাজ্জিত তারা দেখতে পাচ্ছিল ব্রিগেডিয়ার শাফাত জামিলের 46তম পদাতিক বাহিনী এগিয়ে আসছে। ভোরের আচ্ছা আলোতে তাদেরকে অনেক দূর থেকে হীনভাবে দেখা যাচ্ছিল, কিন্তু পদাতিক বাহিনীর সৈন্যরা নিজেদেরকে নিরাপদ দূরত্বে রাখার চেষ্টা করছিল, কেননা ভারী মেশিন গান আর অন্যান্য অস্ত্র ঘুরিয়ে নিয়ে শত্রুর দিকে তাক করে রাখার চেষ্টা চলছিল ট্যাঙ্কগুলোতে। পাল্টা অভ্যুত্থান শুরু হবার কারণে বাহিরে যে সংঘাত অবস্থা বিরাজ করছিল, তার প্রতিফলন প্রেসিডেন্ট ভবনেও করতে শুরু করে। একদিকে টেলিফোন বাজছে, অন্যদিকে নির্দেশের পর নির্দেশ জারি করা হচ্ছে। লোকজনের খবর নিয়ে ভ্রান্তের ন্যায় ছোটাছুটি শুরু করেছে। এরই মাঝে রশিদ বাইরের অবস্থানরত সৈনিকদের উপর নজর রেখে চলেছে। ভোর 4টা বাজার একটু পরেই রশিদ রশিদ আরো একটি টেলিফোনের রিসিভার উঠায়। রশিদের ভাষায় ওই বিশৃঙ্খল অবস্থার মাঝেই টেলিফোনটি বেজে ওঠে। টেলিফোন উঠিয়ে আমি শুনতে পেলাম একজন ভারী কণ্ঠে কথা বলছে। আমি ডিআইজি প্রিজন কথা বলছি, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আমি আলাপ করতে চাই। রশিদ মুস্তাককে টেলিফোনটি দিলে তিনি কিছুক্ষণ ধরে হ্যাঁ হ্যাঁ করতে থাকেন। তার কথা পরিষ্কার বোঝা না গেলেও যে যে কোনো ব্যাপারেই হোক তিনি সম্মতি জ্ঞাপন করেছিলেন, এতে কোনো সন্দেহ নেই। টেলিফোন যখন আলাপ চলছিল, তখন ফারুক রশিদের পরিকল্পিত আকস্মিক পরিকল্পনা কার্যকরী করার জন্য রিসালদার মুসলিউদ্দিন ও তার দলবল নিয়ে কেন্দ্রীয় কারাগারের 4 নেতাকে ফোন করার জন্য ভেতরে প্রবেশের অপেক্ষারত। ভেতরে প্রবেশের প্রশ্ন নিয়ে বাক বিতণ্ডার এক পর্যায়ে ডিআইজি কারাগারে এসে হাজির হয়। পরে প্রেসিডেন্ট মুস্তাকের সঙ্গে টেলিফোনে আলাপ করে ডিআইজি মুসলিউদ্দিন ও তার দল নিয়ে কারাগারের ভেতরে প্রবেশের অনুমতি দেয়। তাজউদ্দিন আর নজরুল ইসলাম কারাগারে একটি ছেলে অবস্থান করছিলেন। মনসুর আলী আর কামরুজ্জামান ছিলেন পাশের একটি ছেলে। তাদের তাজউদ্দিনের ছেলে একত্রিত করা হয়। একত্রিত অবস্থায় খুব কাছে থেকে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে তাদেরকে নৃশংসভাবে খুন করা হয়। তাদের 3 জন সঙ্গে সঙ্গে প্রাণ হারালেও তাজউদ্দিনের পেটে ও পায়ে গুলি খেয়ে রক্তক্ষরণের ফলে আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে মারা যান। পাশের ছেলে অবস্থানরত কারাবন্দী জানায় সে ওখানে মৃত্যু যন্ত্রণায় কোনো একজনের আর্তনাদ শুনেছিল, আর পানি পানি বলে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কাতরানোর মর্মভেদী শব্দও তাদের কানে আসছিল। কিন্তু বর্বর ঘাতক মুসলিউদ্দিন ও তার গ্যাং চলে যাবার আগে সেলটিকে খুব শক্ত করে তালাবদ্ধ রেখে যাওয়ায় মৃত্যুর আগে তাজউদ্দিনের মুখে এক ফোঁটা পানিও কেউ তুলে দিতে পারেনি। 1971-এর ডিসেম্বরে পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবী বাঙালিদের যেমন করে নৃশংসভাবে হত্যা করেছিল, এই হত্যাও ঠিক ওইভাবেই সংগঠিত হয়েছিল। অথচ বুদ্ধিজীবীদের জাতীয়ভাবে বৎসরে একবার স্মরণ করা হলেও ওই 4 নেতার ভাগ্যে সেটুকুও জুটল না। 4 নেতাকে জেলে রেখে সুপরিকল্পিতভাবে বিভিন্ন রকমের জল্পনা থাকতে হবে। অন্তত ওই সময়ে সরকারের সময় ছিল না, এ কথা কারো অস্বীকার করার উপায় নেই। তাজউদ্দিন হয়তো কোনোভাবে তা বুঝতে পেরেছিলেন কিংবা ইঙ্গিত পেয়েছিলেন। জেলে থাকাকালীন মিসেস তাজউদ্দিনের সঙ্গে যে দুবার অল্পক্ষণের জন্য তার দেখা হয়, তার শেষেরটিতে ওই ইঙ্গিত অত্যন্ত সুস্পষ্ট মনে হচ্ছে। পরিস্থিতি খুবই খারাপ। আমার মনে হয় না জীবিত অবস্থায় আমরা কোনোদিন জেল থেকে বের হতে পারবো। 1975-এর নভেম্বরে 3 সুপ্রিম কোর্ট জজের সমন্বয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেই সরকার খালাস পান। কিন্তু জেনারেল জিয়া তার 5.5 বছর শাসনকালে ওই তদন্ত কমিশনকে তাদের কাজ পরিচালনা করতে সম্মতি দেননি। কারণ অবশ্য জানা যায়নি। সুতরাং কমিশন এমনিতেই বাতাসে মিলিয়ে যায়। এই ঘটনাটি সবসময় জেনারেল জিয়ার স্মৃতিকে কলঙ্কের কালিমা মেখে রাখবে। আর যাই ঘটুক, সরকারি ইঙ্গিতে এই ধরনের জেলে বন্দি রেখে নির্মমভাবে হত্যা করা নিঃসন্দেহে একটি জঘন্যতম লোমহর্ষক অপরাধ।
এই সকল কারণেই আমাদের পতন আসে, আর বাংলাদেশও ওই রক্তের ঋণে আবদ্ধ হয়ে পড়ে। 3রা নভেম্বরের সকালবেলা পরিস্থিতি ক্রমেই গরম আকার ধারণ করছে। জেনারেল উসমানী বহু কষ্টে প্রেসিডেন্ট ভবনে এসে পৌঁছেছেন। খালেদ মোশাররফ দুজন কর্নেল আর দুজন প্রাক্তন মেজর দিয়ে তাদের দাবিনামা পাঠিয়ে দিয়েছে। দাবিনামার প্রথমটি এই যে ট্যাঙ্কগুলোকে নিরস্ত্র অবস্থায় ক্যান্টনমেন্টে ফিরে যেতে হবে। দ্বিতীয়ত, জেনারেল জিয়ার স্থলে অন্য একজন সেনাবাহিনীর দায়িত্ব দিতে হবে। তৃতীয়ত, মোশতাক প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবে, তবে তার পররাষ্ট্র নীতির পরিবর্তন করতে হবে। তাহলে আমরা তিনটা দাবি দাবি নাম্বার প্রথমটি ছিল ট্যাঙ্কগুলোকে নিরস্ত্র অবস্থায় ক্যান্টনমেন্টে ফেরত যেতে হবে। দ্বিতীয়ত, জেনারেল জিআর স্থলে অন্য একজন সেনাবাহিনীর প্রধান দিতে হবে। তৃতীয়ত, মুস্তাককে প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবে, তবে তার পররাষ্ট্র নীতির পরিবর্তন করতে হবে। অত্যন্ত ঔৎসুক্যের ব্যাপার এই যে এই দাবিতে ফারুক আর রশিদের আত্মসমর্পণের কোনো উল্লেখ ছিল না। মুস্তাক দাবিনামার ফিরিস্তি শুনে তা পালন করতে অস্বীকৃতি জানায় এবং ভোর 6টার পর তিনি আর রাষ্ট্রপতি থাকছেন না বলে ঘোষণা করেন। মোস্তাক অফিসারদেরকে জানান তিনি তাদের দাবি মেনে নিতে পারছেন না, কারণ সকাল 6টার পর তিনি আর প্রেসিডেন্ট থাকছেন না। তার তারা তখন জেনারেল উসমানীকে জেনারেল জেনারেল বলেন, খন্দকার মোশতাক যেহেতু প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে দিয়েছেন, প্রেসিডেন্টের প্রতিরক্ষা উপদেষ্টা তারও হিসেবেও তার ক্ষমতা আপনা আপনি শেষ হয়ে গেছে। ডালিম কর্কশ ভাবে উসমানীকে বলে, তাদেরকে আত্মসমর্পণ করতে বলুন। আমি জানি আইয়ুব খান কেন আপনাকে বৃদ্ধ নকুল বলে ডাকতেন, কিন্তু এই অবস্থায় জেদ দেখাবার চেষ্টা করবেন না। সকাল 10টা পর্যন্ত এই অবস্থায় চলতে থাকলো। এমন সময় পুলিশের আইজি বঙ্গভবন থেকে টেলিফোন করে। তখন ডিফেন্স স্টাফ প্রধান জেনারেল খলিলুর রহমান সেখানে উপস্থিত ছিলেন। তার ভাষায়, পুলিশের ইন্সপেক্টর জেনারেল আমার আমার ঘনিষ্ঠ বন্ধু। তিনি আমাকে তাজউদ্দিন আর তার সহকর্মীদের ওই রাতের সেলের ভেতরেই করা হয়েছে বলে জানা। অর্থাৎ খবর দেন আর কি। তিনি ইন্সপেক্টর খবর দেন যে তাজউদ্দিন সহ 4 নেতাকে হত্যা করা হয়েছে। খবর শুনে আমি আঁতকে উঠি। দেরি না করে আমি প্রেসিডেন্টের দেরি না করে আমি প্রেসিডেন্টের সেক্রেটারি মাহবুবুল আলম চাষির নিকট ছুটে যাই এবং ঘটনাটি প্রেসিডেন্টকে জানাতে বলি। সঙ্গে সঙ্গেই চাষি উঠে প্রেসিডেন্টের রুমে যান। 1 মিনিটের মধ্যে তিনি ফিরে এসে বলেন তিনি তা জানেন। জেনারেল খলিল জেল হত্যায় মোস্তাকের ইঙ্গিত বুঝতে পেরে তার প্রতি ভীত শ্রদ্ধ হলেও ঘটনাটি আর কাউকে জানালেন না। পরে রশিদ আর ফারুকের দেশ ত্যাগের জন্য বিপরীত পার্টির নিকট অনুরোধ জানান খন্দকার মোশতাক। খালেদ মোশাররফ আর সাফাত জামিল মোশতাকের অনুরোধে রাজি হয়। এয়ার ভাইস মার্শাল তুয়াব আর পররাষ্ট্র মন্ত্রণালয়কে তাদের ব্যাংককে পৌঁছানোর ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয়। এক পর্যায়ে মুশতাক নিজেও মেজরদের সঙ্গে প্রবাসে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করেন, কিন্তু খালেদ খালেদ ও কথা শুনেনি। শেষ পর্যন্ত শেখ মুজিব হত্যার সঙ্গে জড়িত ডালিম, নূর, হুদা, পাশা আর শাহরিয়ার সহ মোট 17 সদস্যের একটি দল ফারুক আর রশিদের সঙ্গে প্রবাসে চলে যায়। মেজরদের চলে যাওয়ার পর মুস্তাক আর কোনোভাবেই পরবর্তী সরকারে থাকতে চাইলেন না। তিনি আর ব্যক্তিগত বাড়ি আগামসি লেনে চলে যেতে চাইলেন, কিন্তু খালেদ মোশাররফ রাজি হলেন না। তিনি তাকে প্রেসিডেন্ট হিসেবে পুনরায় দেখতে চাইলেন। মোস্তাক রাজি হলেন, তবে শর্ত দিলেন দুটি। একটি হলো সেনাবাহিনীকে তার প্রতি আনুগত্য স্বীকার করতে হবে এবং তার নির্দেশ মেনে চলতে হবে। দ্বিতীয়টি হলো মন্ত্রিপরিষদকে আনুষ্ঠানিকভাবে মিলিত হয়ে তার প্রতি সমর্থন এবং আস্থার আস্থার কথা প্রকাশ করতে হবে। খালেদ মোশাররফ এতে খুশি হতে পারেনি। সে বরং উল্টো জেনারেল জিয়ার পরিবর্তে তাকে সেনাবাহিনীর স্টাফ প্রধান নিয়োগ করার দাবি জানায়। জেনারেল উসমানীর মতে এতে বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল এজিএম তোয়াব আর সেনাবাহিনী নৌবাহিনীর প্রধান কমোডোর এম খানের সক্রিয় সমর্থন ছিল। দুদিন পরেই ওই সক্রিয় সমর্থক দুই বাহিনীর প্রধানকে খালেদ মোশাররফের পোশাকের দুই কাঁধে জেনারেল স্টার এবং ফিতা লাগাতেও দেখা যায়। সেদিনই বাংলাদেশ অবজারভার প্রথম পাতায় তাদের ছবিটি ফলাও করে প্রকাশ করে। তারপর দুদিন যেতে না যেতেই খালেদ মোশাররফ
সিপাহী বিদ্রোহে মারা প্রাণ প্রাণ হারায়। আশ্চর্যের বিষয়, কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই এই দুই বাহিনীর প্রধান আবার জিয়ার প্রতি আনুগত্য স্বীকার করে। বাহ! খালেদ মোশাররফকে প্রথমে হচ্ছে যে তারা সেনাপ্রধান হিসেবে মানে ব্যাচ পড়ায় দেয়। আর খালেদ মোশাররফ যখন নিহত হয় সেনা সিপাহী বিদ্রোহে, তখন আবার জিয়ার প্রতি আনুগত্য স্বীকার করে। মঙ্গলবার সকাল 10টায় খালেদ মোশাররফের সঙ্গে নিয়ে আসে মেজর জেনারেল খলিল তোয়াব আর কমোডর খানকে। তারা একটি শোক সংবাদ নিয়ে হাজির হয়। সংবাদটি ছিল জেনারেল জিয়ার সেনাবাহিনী চাকরি থেকে জেনারেল জিয়ার সেনাবাহিনী চাকরি থেকে ইস্তফা দেন, অর্থাৎ জেনারেল জিয়া চাকরি করবেন না, তিনি চাকরি ছেড়ে দেবেন। জিয়া সংক্ষেপে তার ইস্তফা পত্রে উল্লেখ করেন তিনি রাজনীতিতে নিজেকে জড়াতে চান না, সে কারণেই সেনাবাহিনী থেকে সরে দাঁড়াতে সিদ্ধান্ত নিয়েছেন। সে যাই হোক, জীবনের হুমকির মুখে জিয়ার কাছ থেকে ইস্তফা আদায় করা হয়েছিল বলে পরিষ্কার প্রতীয়মান হয়, কারণ তিনি ইস্তফা দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তার বাড়িতে বন্দি অবস্থায় সময় কাটাচ্ছিলেন। জিয়াকে তার পেনশনের টাকা দিয়ে সংসার চালাতে হবে বলে তার ভবিষ্যৎ নিয়ে কিছুটা উদ্বিগ্ন মনে হয়েছে। অন্যান্যদের মতো তিনি টাকা বানাতে পারেননি। অত্যন্ত করুণ করুণ হলেও সত্যি যে একজন জেনারেল হয়ে চাকরিতে ইস্তফা দেওয়ার পর তিনি তার একজন জুনিয়র অফিসারকে মাসিক 300 টাকা ভাড়ায় একটি বাড়ি করে দেওয়ার জন্য বলেছিলেন। অর্থাৎ 300 টাকা ভাড়ায় একটা বাড়ি মানে বাসা ভাড়া করার জন্য বলেছিলেন, কিন্তু স্যার, বিব্রত অফিসার জবাব দেয়, এমনকি মোহাম্মদপুরের মতো জায়গায়ও 100 টাকার কমে বাড়ি ভাড়া পাওয়া সম্ভব নয়। মানে জিয়ার আর্থিক এতটা সমস্যা ছিল আর কি। তখন হয়তো সেনাবাহিনীর বেতনও কম ছিল, আর দুর্নীতি না করার কারণে জিয়ার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। অভ্যুত্থানের নায়ক খালেদ মোশাররফের জন্য সেনাবাহিনীর প্রধান হবার পথ সুগম হয়ে গেল, কেননা জিয়া আর জিয়া আর আর তার পথের কাঁটা হয়ে রইলেন না। মোস্তাক মন্ত্রিসভার বৈঠক ডাকবেন বলে স্থির করলেন। উসমানী, খালেদ, তোয়াব, কমোডর খান এবং জেনারেল খলিল সবাই উপস্থিত থাকার জন্য সবাইকে উপস্থিত থাকার জন্য বলে দিলেন। তারা যখন চলে যাচ্ছিল এমন সময় ফোর্সেস ইন্টেলিজেন্স এর ডাইরেক্টর এয়ার কমোডর ইসলাম তাজউদ্দিন এবং তার সঙ্গীদের জেলের ভেতরে নির্মমভাবে হত্যা করেছে বলে খবর নিয়ে ছুটে আসে। ওসমানী স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, প্রচন্ড হইচইয়ের সৃষ্টি হয়ে যায়। উপস্থিত কয়েকজন মন্ত্রী ভয়ে একেবারে জড়সড় হয়ে পড়ে। অন্যান্যরা সজোরে চিল্লাচিল্লি শুরু করে দেয়। আমরা সবাই একবারে হতবাক হয়ে যাই। আমি ভেবে অস্থির হয়ে যাই এই জন্য যে আমরা আরো একবার চরম বর্বরতার আশ্রয় নিলাম। আর যাই হোক না কেন, মুস্তাক একজন চমৎকার অভিনেতা। তিনি অন্যান্যদের মতো সজোরে বিলাপ করতে শুরু করলেন। ভাবখানা এইরকম যেন তিনি সংবাদ শুনে একেবারে আকাশ থেকে বললেন। কাল বিলম্ব না করে মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলেন। মন্ত্রী পরিষদ জেল হত্যার ব্যাপারে তদন্ত করার জন্য একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে। 3জন সুপ্রিম কোর্টের জজ সমন্বয়ে কমিশনটি গঠিত হয়। তারপর তাদের মধ্যে পাল্টা অভ্যুত্থান নিয়ে এবং ফারুক রশিদ ও অন্যান্য দলের অন্যান্যদের দেশ ত্যাগের অনুমতি নিয়ে এক প্রচন্ড বাকবিতণ্ডার সৃষ্টি হয়। খালেদ মোশাররফ খালেদ, জেনারেল খলিল, তোয়াব আর কমোডর খান ভিতরে এসে তারা সরকারের প্রতি তাদের আনুগত্য আর প্রেসিডেন্টকে মেনে নেওয়ার প্রতিজ্ঞা পেশ করেন। কিন্তু মন্ত্রী পরিষদের কেউ কেউ খালেদ মোশাররফকে চিফ অফ স্টাফ নিয়োগ করায় অসন্তোষ প্রকাশ করেন। এ নিয়ে খন্দকার মুস্তাক আর জেনারেল ওসমানের মধ্যে চালাকিপূর্ণ কথাবার্তা বিনিময়ের এক পর্যায়ে সবাই ক্রোধান্বিত বাক্য বিনিময়ের সূত্রপাত হয়। হঠাৎ দোরায় সজোরে চিৎকার শুনে ভেতরে গরম বাক্য বিনিময় থেমে যায়। সাফাত জামিল আর 5জন অফিসার নিয়ে স্ট্যান্ড গান হাতে ক্যাবিনেট রুমে জোরপূর্বক ঢুকে পড়ে। এতে ক্যাবিনেট রুমের ত্রাসের সঞ্চার হয় এবং মন্ত্রীরা চেয়ার ছেড়ে যে যেভাবে পারে পালাতে চেষ্টা করে। এক পর্যায়ে প্রেসিডেন্ট মুশতাককে মাটিতে পড়ে গড়াগড়ি খেতে দেখে না। কি ভয়টা পাইছে রে মুশতাক! তার মাথার উপর এক মেজর স্ট্যান্ড গান ধরে দাঁড়িয়ে রয়েছে। ওসমানী তাকে বাঁচানোর জন্য দৌড়ে যান, অনুরোধের সুরে বলতে থাকেন, খোদার দোহাই কিছু করো না, এই অবস্থায় কিছু করা পাগলামো ছাড়া কিছুই নয়, তোমরা দেশটাকে ধ্বংস করে ফেলবে। শাফাত জামিল মোস্তাকের পদত্যাগ দাবি করে। সে প্রেসিডেন্টের দিকে লক্ষ্য করে চিৎকার করে বলতে থাকে, তুমি খুনি, তুমি জাতির পিতাকে খুন করেছো, জেলের ভেতরে আটকে রেখে সংগোপনে 4 নেতাকে নির্মমভাবে হত্যা করেছে তুমি। তুমি জবরদখলকারী, তোমার সরকার বেআইনি সরকার। ক্ষমতা আঁকড়ে থাকার জন্য কোন
ফাঁকা থাকার কোনো অধিকার তোমার নেই। তোমাকে অবশ্যই অবিলম্বে পদত্যাগ করতে হবে। তারপর জেনারেল খলিলের দিকে তাকিয়ে জামিল বলতে থাকে, জেল হত্যার ঘটনাটি চেপে রাখার জন্য আপনি দায়ী, আপনাকে আটক করা হলো। প্রচন্ড হট্টগোলের বেশ কিছুক্ষণ চললো। যতবারই বন্দুকধারী অফিসাররা মন্ত্রীদের প্রতি বন্দুকের নল উঠিয়ে এগিয়ে যাচ্ছিল, ততবারই উসমানী তাদের থাকিয়ে থাকিয়ে ফিরিয়ে রাখছিল। পরিশেষে উভয়ান্তর না পেয়ে উসমানী মুস্তাককে বলল, ব্যাপার অত্যন্ত খারাপের দিকে মোড় নিচ্ছে, আপনি বরং এখনই পদত্যাগ পদত্যাগ করুন। মোস্তাক মাথা নেড়ে সম্মতি জানায়। এতে অত্যন্ত গরম ও অত্যন্ত অত্যন্ত ওই গরম হওয়া কিছুটা ঠান্ডা হবার ভাব দেখা গেল। মন্ত্রীদের আবারও বসানো হয়। মোস্তাকের পরিবর্তে প্রধান বিচারপতিকে দেশের প্রেসিডেন্ট বানানোর জন্য শাফাত জামিল প্রস্তাব করে। আইনমন্ত্রী মনোরঞ্জন ধর আপত্তি তোলে এবং জাতীয় সংসদের স্পিকারকে প্রেসিডেন্ট করার আইনগত ভিত্তির কথা জানায়। এতে জামিল খেপে গিয়ে বলে, "এখন আপনাদের গাল ভরা আইনের বুলি, একটা হত্যাকে নিয়মানুগ করার জন্য আপনারা দেশের শাসনতন্ত্রকে পাল্টাতে পেরেছেন, সুতরাং আপনারা এটাকেও পাল্টাতে পারেন। আমি বলছি আপনি বিচারপতি, আমি বলছি প্রধান বিচারপতি প্রেসিডেন্ট হবে।" এতে বিষয়টি নিষ্পৃত হয়ে যায়। অন্যদিকে তাহারউদ্দিন ঠাকুর, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর এবং কে এম উবায়দুর রহমানকে তাদের পদত্যাগ পত্র লেখার জন্য নির্দেশ দেওয়া হয়। পরে অবশ্য ঠাকুর আর শাহ মোয়াজ্জেম দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহার করার জন্য তাদের আটক করা হয়। এরপর কয়েক ঘন্টা ধরে বঙ্গভবনে প্রচুর কাজ করা হয়, কেননা কর্মরত কর্মচারীরা সরকার পরিবর্তনের প্রয়োজনীয় কাজকর্ম সেরে নিচ্ছিল। মোস্তাকের সই নেওয়ার জন্য অনেক কয়টা চিঠি তখন পর্যন্ত প্রস্তুত হয়ে গেছে। এর মধ্যে মেজরদের দেশ থেকে অনুমতি আর জেল হত্যা সংক্রান্ত চিঠি দুটিতে সই করার জন্য খালেদ মোস্তাকের উপর চাপ সৃষ্টি করে 5ই নভেম্বর বেলা 1টায় প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে বঙ্গভবনের চেয়ারম্যানের হাসান কামাল জিজ্ঞেস করেন। তাকে বলেন, আপনাকে দেশের প্রেসিডেন্ট বানানোর জন্য নিয়ে আসা হয়েছে। প্রধান বিচারপতির সঙ্গে সঙ্গে ওই সম্মানের মালা গলায় নিতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। তিনি প্রেসিডেন্ট হতে চান না। ওসমানী বিচারপতিকে উদ্দেশ্য করে বলেন, খোদার দোহাই, আপনি এই অনুরোধ রক্ষা করুন। আপনাকে দেশের প্রেসিডেন্ট হতেই হবে, তা না হলে দেশের আইন শৃঙ্খলা বলে কোনো জিনিসই থাকবে না, বরং দেশটা একেবারে সর্বনাশ হয়ে যাবে। তারপরও তিনি অবস্থায় পুরো ভূমিকা পালন করতে রাজি হলেন না। বিচারপতি থেকে বাহিরে চলে এলেন। তারপর তাদের শাফাত জামিল, ওসমানী, খলিল আর বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধানগণ পেছনে পেছনে বিচারপতির বাড়িতে যান। পরিশেষে তারা তাকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার জন্য রাজি করাতে সক্ষম হন। এইভাবে 1975 সালের 6 নভেম্বর বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম দেশের স্বাধীনতার চতুর্থ বছরে পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে শপথ বাণী পাঠ করেন। শেষ হয়ে গেল নবম অধ্যায়। এরপরে আমরা দশম অধ্যায় পাঠ করব, একটি স্মরণীয় রাত। সিপাহি সিপাহি ভাই ভাই, অফিসারদের রক্ত চাই, সিপাহী বিদ্রোহের স্লোগান। আপনারা সাথে থাকুন, ইনশাআল্লাহ সামনের পর্বে আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। আমরা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড দেখেছি, আমরা দেখেছি উম মুস্তাকের পতন, খন্দকার মুস্তাক যে ক্ষমতায় এসেছিল, এবং মেজর রশিদ ফারুক সহ অনেকের বিদেশ, মেজর ডালিম নূর সহ যারা বঙ্গবন্ধুর হত্যাকারী তাদের বিদেশ গমন আমরা দেখতে পেয়েছি। সামনে আসলে আমাদের জন্য আরো রোমাঞ্চকর পরিস্থিতি অপেক্ষা করছে। ইনশাআল্লাহ আমরা সামনে আপনাদের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবো। সে পর্যন্ত আমাদের এই পেজের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, দোয়া করুন আমার জন্য, আমরাও দোয়া করি। আপনারা সবাই সঠিক ইতিহাস জানুন, বাংলাদেশের ইতিহাস জানুন, এবং রাজনীতি সচেতন হয়ে আমরা সুন্দর একটা দেশ গঠন করতে চাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।